দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে দেওয়া হতো প্রক্সি, বিনিময়ে নেওয়া হতো লাখ টাকা। প্রায় 10 বছর ধরে সরকারি ও রাষ্ট্রায়ত্ত সংস্থার চাকরির নিয়োগ পরীক্ষার এই প্রক্সি চক্রের সন্ধান মিলেছে, যাদের হোয়াটসঅ্যাপে পাওয়া যায় বিভিন্ন পরীক্ষার কয়েকশো অ্যাডমিট কার্ড। সর্বশেষ প্রক্সি পরীক্ষার টাকার বনিবনা না হয় প্রকাশ্যে চলে আসে এই প্রক্সি কাণ্ডের ঘটনা। অভিযুক্ত একজনকে পুলিশে হস্তান্তর করা হয়েছে। জহিরুল ইসলামের ক্যামেরায় বিল্লাল হোসেনের রিপোর্ট। জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কাউসার আলী সরকারি চাকরি পরীক্ষায় প্রার্থীদের হয়ে প্রক্সি দেয়া প্রার্থী ও প্রশ্ন সরবরাহ করাই তার পেশা। তার ব্যবহার করা মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপে রয়েছে শত শত চাকরি প্রত্যাশীর অ্যাডমিট কার্ড। শুক্রবার ঢাকায় আসেন জয়পুরহাট জেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক রেজার শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রক্সির খোঁজে। আগে থেকেই চুক্তি হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুলাইমান রবিনের সাথে। ছাত্রলীগের জেলা সেক্রেটারি আবু বকর সিদ্দিক, তার কলেজের নিবন্ধন লিখিত এক্সাম আছে, এই কারণে আমরা একটা প্রক্সি একজনের সাথে কথা বলে আমরা তাকে নেওয়ার জন্য এখানে আসছিলাম। তাদের সাথে মোবাইলে সব ডিলিংস কমপ্লিট করা হয়। প্রক্সি কাণ্ডে কাউসারের দীর্ঘদিনের সহকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের শিক্ষার্থী আব্বাস, ইরফাত হোসেন ও বিজয় 71 হলের সুলাইমান রবিন, ইকবাল হোসেন মূলত সরকারি চাকরি নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ার কাজ করতেন এই চারজন। মহসিন হলের আব্বাস আর হচ্ছে ইফরাত, এটা হচ্ছে মহসিন হলের এরা, আর ইকবাল হোসাইন আর সুলাইমান, এই দুইজন হচ্ছে বিজয় 71 হলের। এরা হচ্ছে আমাকে প্রক্সি সাপ্লাই। জিজ্ঞাসাবাদের সময় কাউসারের মোবাইলে একাধিক ফোন আসে প্রশ্নপত্রের জন্য। ও টাকা দিলে দেয়া সেন্ড করা যাবে, সমস্যা নাই। সর্বশেষ সোহরাওয়ার্দী উদ্যানে প্রক্সির টাকা নিয়ে দেন দরবার না হওয়ায় কৌশলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সদস্যদের কাছে কাউসারকে তুলে দিয়ে ছটকে যায় সুলাইমান ও পিয়ার সাকিব সহ অন্যরা। তবে সাথে থাকা পল্লব রানা পারভেজ জানান, তাদের ফোন পেয়ে সেখানে যান তিনি। ও আমাকে ফোন দিছে, বেসিক্যালি আমার ফ্রেন্ডশিপ। আমার বন্ধু ছিল, পিয়ার সাকিব ছিল, বাইজিদ ছিল, ওরা হল ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। ছাত্রলীগ নেতা আবু বকর সিদ্দিক রেজার সাথে যোগাযোগ করা হলো, তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেয়। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। কোটা সংস্কার করে সংসদ আইন পাশ না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে পিছু হটবে না শিক্ষার্থীরা। সরকারি চাকরির সব পদে কোটা সংস্কারের দাবি তাদের। এখন কেবল সরকারের সুস্পষ্ট পদক্ষেপের অপেক্ষায় আন্দোলনকারীরা। দাবি আদায়ে আজ শনিবার সব বিশ্ববিদ্যালয় ও জেলা পর্যায়ে প্রতিনিধি বৈঠক করে সন্ধ্যা 6টায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে তারা। 2018 সালের কোটা সংস্কারের আন্দোলনে দাবি ছিল প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা সংস্কার। তবে এবার আন্দোলনকারীরা সব গ্রেডে কোটা সংস্কারের দাবি করছেন। এদিকে পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে আজও কর্মবিরতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের 39টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। শ্রেণীকক্ষ ও বিভাগীয় অফিসগুলোতে তালা ঝুলছে, ফলে সেখানে নেই শিক্ষক শিক্ষার্থী। ক্লাস ছেড়ে শিক্ষকেরা নিজেদের দাবির পক্ষে আন্দোলন করছেন। শনিবার বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত নাইট কোর্সের ক্লাস পরীক্ষা বন্ধ রেখেছেন শিক্ষকরা। টানা কর্মসূচিতে অচল হয়ে পড়েছে উচ্চশিক্ষা কার্যক্রম। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছেন সহকর্মী দীপ্ত চন্দ্রপাল, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। দীপ্ত, প্রত্যয় পেনশন স্কিম বাতিল দাবিতে চলমান কর্মসূচি নিয়ে শিক্ষকরা কি বলছেন, সে সঙ্গে জানাবেন যে কোটা বিরোধীদের কর্মসূচি শুরু হয়েছে কিনা।
ফাতেমা, আপনি যেমনটি বলছিলেন যে ৩৯টি সরকারি প্রতিষ্ঠানের যে শিক্ষক কর্মচারী রয়েছে তারা কিন্তু প্রায় ২ সপ্তাহ ধরে কিন্তু এই যে প্রত্যয় পেনশনের যে স্কিম রয়েছে, সরকারি যে স্কিম ঘোষণা করেছে সরকার, সেই স্কিম বাতিলের জন্য কিন্তু তারা আন্দোলন করে যাচ্ছে। তাদের কিন্তু একটাই দাবি যে এই পেনশন প্রত্যয় স্কিম বাতিল করতে হবে এবং সেটির জন্যই কিন্তু তারা মূলত আন্দোলন করে যাচ্ছে। আপনি জানেন গতকাল শুক্রবার ছিল এবং আজকে শনিবারেও কিন্তু যে সান্ধ্যকালীন যে বিভিন্ন কোর্স রয়েছে সেটি কিন্তু বন্ধ রাখা হয়েছে। এর সাথে যে নিয়মিত যে একাডেমিক কোর্স সেগুলোও কিন্তু বন্ধ, ফলে কিন্তু যে শিক্ষা ব্যবস্থা সেগুলো কিন্তু স্থবির হয়ে পড়েছে। এবং আমরা শিক্ষকদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে শুক্র শনি বিরতি দিয়ে আবারও কিন্তু সশরীরে রবিবার থেকে আন্দোলনে তারা নামবেন এবং শুক্র শনিবার কিন্তু অভ্যন্তরীণভাবে তাদের যে আন্দোলন সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত সেই আন্দোলন চলবে বলে এমনটি জানিয়েছেন শিক্ষকরা। আর এদিকে যদি কোটা সংস্কারের কথা বলি, যে সেই কোটা যে সংস্কার শিক্ষার্থীরা কিন্তু বিকেল ৩টার পরে আসলে তাদের যে সারা দেশে কোটা সমন্বয়কারীর যে সমন্বয়ক আছেন তাই সেই প্রতিনিধি দলরা একটি সম্মেলনের ডাক দিয়েছেন। সেই সম্মেলন আজকে অনুষ্ঠিত হবে এবং সেই সম্মেলনের পরে কিন্তু আসলে সন্ধ্যা ৬টার দিকে তারা আর কি পরবর্তী যে সিদ্ধান্ত সেই ঘোষণা কিন্তু দিবেন। এবং আমরা কিন্তু দেখেছি দীর্ঘদিন ধরেই যে ২০১৮ সালের যে কোটা আর যে একটি রায় দিয়েছিল আদালত, সেই রায়ের প্রেক্ষিতেই কিন্তু কয়েকদিন ধরেই কিন্তু দেখছি যারা আন্দোলন নামছে এবং তাদের কিন্তু একটাই দাবি যে কোটা সংস্কার করতে হবে। চাকরির ক্ষেত্রে সরকারি যে বিভিন্ন কোটা রেখেছে, মুক্তিযোদ্ধা কোটা সহ বিভিন্ন কোটা, সেই কোটা কিন্তু বাতিলের দাবিতেই কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং এই কোটা সংস্কার না হওয়া পর্যন্ত, স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। এবং আজকে তাদের প্রতিনিধি সম্মেলন রয়েছে, এরপরে কিন্তু সন্ধ্যা ৬টার দিকে পরবর্তী কার্যক্রম জানাবেন, এমনটি জানিয়েছেন। তো ফাতেমা, এই ছিল শিক্ষক এবং শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ খবর। ফাতেমা, ধন্যবাদ। চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার কামরুল হাসান বিলাসবহুল গাড়ি বাড়ি সহ সবই আছে, শুধু নিজের নয় স্ত্রীর নামেও আছে অঢেল সম্পদ। তার ১১ কোটি ৩৪ লাখ টাকার অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক। এরই মধ্যে অবৈধ সম্পদ জব্দের নির্দেশও দিয়েছে আদালত। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। ১৯৮৯ সালের ১০ জানুয়ারি পুলিশে উপপরিদর্শক হিসেবে যোগ দেয়া কামরুল হাসান এখন চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার। আগে চট্টগ্রামের হাটহাজারী, বাঁশখালী সহ বিভিন্ন থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ৩৫ বছরের কর্মজীবনে ঘুষ দুর্নীতির মাধ্যমে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। দুর্নীতি দমন কমিশন জানিয়েছে কামরুল ও তার স্ত্রী প্রায় ১১.৫ কোটি টাকার সম্পদের মালিক। বাড়ি, গাড়ি, জমি, ফ্ল্যাট, এমনকি স্ত্রীর নামে ৪টি জাহাজও কিনেছেন তিনি। তথ্য সংগ্রহ করে গরমিল পাওয়া যায় অবৈধ সম্পদ অর্জনে প্রায় ১১ কোটি টাকার সম্পত্তি যাতে বেহাত করতে না পারে, কোথাও হস্তান্তর করতে না পারে, টাকা পয়সা যাতে উত্তোলন করতে না পারে, এফডিআইগুলো যাতে ভাঙতে না পারে, শিট যাতে হস্তান্তর করতে না পারে, জায়গা সম্পত্তি হস্তান্তর করতে না পারে, এগুলি ক্রোক এবং ফ্রিজের ব্যবস্থা গ্রহণ করার জন্য। পুলিশ কর্মকর্তা কামরুল হাসানের নামে চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে বাড়ি ও খুলশী ডিআইজি অফিসের পাশে ২,৫৭০ বর্গফুটের কোটি টাকা মূল্যের একটি ফ্ল্যাট রয়েছে। এছাড়া ঢাকার অদূরে সাভার সিটি সেন্টার ও সাভার সিটি টাওয়ার নামে ২টি মার্কেটে মালিকানা রয়েছে কামরুল হাসানের। সরকারি কর্মকর্তা হয়েও ব্যবসা কিংবা সম্পত্তি ক্রয়ে কোনো অনুমতি নেননি তিনি। চট্টগ্রাম শহরে বাড়ি থাকলেও তা গোপন করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের দেয়া অনন্য আবাসিক এলাকা থেকে প্লট নেন কামরুল হাসান। ৩-৪টা মামলা দিছে অন্যজনের হাতে, তো এগুলো নিয়ে আমরা অনেক নিয়ে আসি। এটা হচ্ছে কামরুল হাসান সাহেবের ফ্ল্যাট নাম্বার 37, এটা কিনছে প্রায় ১০-১২ বছর আগে হবে, কতদিন কিনছে এটা আমার জানা নেই। গত ৯ জুলাই পুলিশ কর্মকর্তা কামরুল ও তার স্ত্রীর নামে থাকা অবৈধ সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে আদালত। আমি বলেছি যে সব থানা আমি চিনি, যে কখন কোন থানার ওসিকে আমার গাড়িতে তুলে নিয়ে চলে আসবো ঠিক ঠিকানা নাই। আমি কারোর উপর লাইবল না, কিন্তু যদি দেখি যে এই ১৬ থানার ওসি অপকর্ম করছে, দায় আমাকে নিতে হবে, সেই দায় আমি নেব না। কামরুল হাসানের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতের হাজতখানার আসামিদের জন্য সরকারি বরাদ্দের খাবার বিতরণ না করে রাষ্ট্রীয় কোষাগার থেকে বিল উত্তোলনের অভিযোগ রয়েছে। এজন্য রক্ষক থেকে ভক্ষক হয়ে ওঠার এক জীবন্ত গল্প। সৈয়দ মাহমুদ, আরটিভি। অনিশ্চয়তার মধ্যে আবারও সংযুক্ত আরব আমিরাতের দুবাই ট্যাক্সিতে লোক পাঠাচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
নানা অনিয়মের অভিযোগে চাকরি ছেড়ে দেশে ফিরেছে অনেক প্রবাসী। সম্প্রতি 1300 জনবল নিয়োগে রিক্রুটিং এজেন্সি অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়। দুবাইয়ে অবস্থানরত ট্যাক্সি ড্রাইভার ও চাকরি ছেড়ে আসা প্রবাসীরা বলছে সে দেশের আইন সম্পর্কে না জানলে এটি হবে বড় বিড়ম্বনার কারণ। এছাড়া দালালের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে না যাওয়ার পরামর্শ তাদের। বাকিটা জানাচ্ছেন সুফিয়ান ফারাবি। প্যাসেঞ্জার যদি ড্রাইভারের মারে কিচ্ছু বলার কায়দা নেই, আর অনেক প্যাসেঞ্জারের পয়সা না দিয়ে পালাই চলে যায়, এ ড্রাইভারের পকেট থেকে দেওয়া লাগে। নানান রকম সমস্যার কারণে আমি টাকা পয়সা না পাঠাইতে পেরে আমি রাষ্ট্রীয় করে চলে আসছি। বাধ্য হয়ে দুবাই ট্যাক্সির চাকরি ছেড়ে দেশে এসে এভাবেই নিজের মনের কষ্টের কথা আরটিভিকে জানালেন এই প্রবাসী। তার অভিযোগ, নানাভাবে প্রতারণার শিকার হচ্ছে বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভাররা। টিকিটের পয়সা, ভিসার পয়সা এখান থেকে এরা নিয়ে নেয়, ওইখান থেকে আবার টিকিটের পয়সা, ভিসার পয়সা, ড্রাইভিং লাইসেন্স খরচ, তারপরে অ্যাকোমোডেশন, এইগুলো পুরোপুরি সবগুলো ওখান থেকে ওরা আবার কাটায়। তো পুরো একটা অ্যামাউন্ট মিলে দেখা যাচ্ছে যে 17-18 হাজার দিরহাম একটা মানুষের পে করা লাগে। তো ওই টাকা পে করবে না, ফাইনের টাকা শোধ করবে না, একটা মানুষ সব ফ্যামিলির জন্য পাঠাবে। অভিযোগের সত্যতা যাচাই করতে দুবাই ট্যাক্সিতে কর্মরত একাধিক বাংলাদেশের সঙ্গে কথা হয়, কিন্তু সংযুক্ত আরব আমিরাতের রক্ষণশীল নীতির কথা তুলে ধরে সরাসরি সাক্ষাৎকার দিতে অপারগতা জানায় তারা। ঘোষণা অনুযায়ী প্রতি বছর বাংলাদেশ থেকে 2000 ট্যাক্সি ও মোটর চালক নেবে কোম্পানিটি। 2024 সালে যেতে পারবে 1300 চালক। সে লক্ষ্যে প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছে রিক্রুটিং এজেন্সি আল আনাস ওভারসিজ। ইতিমধ্যে গমনেচ্ছুদের সাক্ষাৎকার নিচ্ছে দুবাই ট্যাক্সি, কিন্তু আবেদনকারীদের অনেকেই জানেন না অনিশ্চয়তার কথা। 2000 সালে আমি ঢাকায় আসছি, তখন থেকে তিল করে যত যেই 2 টাকায় আমার আমি জমাইতে পারছি, এখন এই পুরোটা দিয়েই হয়তো যদি আমি দেশ ছাড়ি, পুরোটা দিয়েই আমার যেতে হবে আর কি। ওখানে যাতে যাওয়া হয়তো প্রায় 2 লক্ষ টাকার মতো লাগবে, যাওয়ার পরেও 2 লক্ষ টাকার মতো লাগবে হলো লাইসেন্স পাওয়ার জন্য। আমি শুধু এখানে এসে দেখতে পাচ্ছি যে যদি আমি ফুড ডেলিভারিতে যাই তাহলে 2600 টাকা আমাকে বেতন দিবে আর 7.5% কমিশন দিবে, এটাই শুধু জানতে পারছি। আর ট্যাক্সি চালকদের কত দিবে তা জানি না। রিক্রুটিং এজেন্সি বলছে ভোগান্তিতে পড়া বেশিরভাগ চালকের মূল সমস্যা ইংরেজিতে কথা বলার দক্ষতা না থাকা। তবে আর্থিক অনিয়ম সম্পর্কে কোনো তথ্য নেই তাদের কাছে। বেসিক ইংলিশ লাগবে, আমাদের মাস্ট বি ইংলিশ জানা লাগবে, কারণ ওখানে যাওয়ার পরে ইংলিশে তাদের ড্রাইভিং লাইসেন্সে প্রতিটা ইংলিশে প্রসেস করতে হয় আমাদের। তো সেক্ষেত্রে এখান থেকে মাস্ট বি ইংলিশ জানা লাগবে। যারা বলছে 1 বছর, হয়তো তারা কোনোভাবে কোনো এতে ফেল করতে আছে। ড্রাইভিং লাইসেন্স যেটা ওখানে, যদি ড্রাইভিং লাইসেন্স নিতে টাইম লাগে, তার জন্য 1 বছর লাগে না, 6 মাস থেকে 7 মাস লাগে। আর্থিক অনিয়মে যুক্ত আছে বাংলাদেশিদের একটি সংঘবদ্ধ চক্র, এমনটাই জানিয়েছে দুবাই ট্যাক্সিতে কর্মরত বাংলাদেশিরা। আপনি উল্টাপাল্টা কাজ করলে তো আপনার ধরে ফেলবে এবং পরবর্তী সময় আপনার ফাইন চলে আসবে। তো ফাইন তো আসবে কোম্পানিতে, এবং এই পরে কোম্পানি আপনার নামে ফাইনগুলি উঠিয়ে দেবে, কারণ ওই গাড়িগুলি কোম্পানির। তো যখন ট্রাফিক ডিপার্টমেন্ট ফাইন দেবে, তখন তো কোম্পানির ওই গাড়ির উপরে ফাইন দেবে। সেই গাড়ি তখন কোম্পানি তো আর ফাইন নেবে না, ফাইনগুলি দেবে আপনার উপরে চালিয়ে দেবে এবং আপনার বেতন থেকে কাটবে। তো এখানে আপনি যদি কেয়ারফুলি গাড়ি চালান, তাহলে তো আপনার ফাইন আসবে না। সুফিয়ান ফারাবি, আরটিভি, ঢাকা। মে জুন মাস আসলে বিদ্যুতের ভূতর বিলের অভিযোগ বাড়ে। বছরের এই 2 মাসে যেন ভূত চাপে প্রিপেইড মিটারের ঘাড়ে। গ্রাহকদের অভিযোগ অতিরিক্ত কাটা হচ্ছে। এ নিয়ে বিদ্যুৎ অফিসগুলোতে অভিযোগের পাহাড়, কিছু এলাকায় বিক্ষোভ করেন গ্রাহকরা, যা আদালত পর্যন্ত করায়। বিদ্যুৎ বিভাগের দাবি, মিটার নিয়ে ভুল বোঝাবুঝির জন্যই নাকি এই সমস্যা। শরীদ খানের রিপোর্ট। মোহাম্মদপুরের বাসিন্দা AH তুর্য গেল ফেব্রুয়ারিতে স্মার্ট মিটার নেয়ার পর থেকেই বাড়ছে তার বিদ্যুৎ বিল। গেল মাসে যা দ্বিগুণেরও বেশি বাড়ে। কোনো মাসে যখন বিল বেশিও আসতো পোস্টপেড সিস্টেমে, তা 4-4.5 হাজার টাকার বেশি আসে না, কিন্তু যেটা গত মাসে মোটামুটি 10,000 টাকার মতন চলে আসছে। জুন মাসের বিল দেওয়ার পর জমা ছিল 66 টাকা, পরদিনই বকেয়া বিল দাঁড়ায় 747 টাকায়, আর 1 সপ্তাহের মধ্যেই যা বেড়ে যায় 2284 টাকা। পুরাটাই ক্লিয়ার করে দিলাম 30 তারিখে। 1 তারিখে আমার আবার বিল জেনারেট হলো প্রায় 770 টাকার মতন। তো এটার কোনো হিসাব আমরা পাচ্ছি না। মিরপুরের প্রদীপ কুমারেরও একই অভিযোগ। ডেস্কোর এই গ্রাহকের দাবি, এপ্রিলে তার বিল ছিল 1970 টাকা, মে মাসে হয় 2197 টাকা, আর জুনে হয় 2800 টাকা। অথচ জুনের 15 দিন তিনি বাসাতেই ছিলেন না। মাসের অর্ধেক সময় আমি বিদ্যুৎ ব্যবহার করেছি, যেটা
সেটা খুব কম হওয়া উচিত, কিন্তু দেখা যাচ্ছে উল্টো হলো। 2000 টাকার যে জায়গায় বিল আসে সেখানে এসে গেল 3000। মে জুন মাসে বেশি বিলের অভিযোগে বিক্ষোভ হয় কয়েকটি এলাকায়, যা আদালত পর্যন্ত গড়িয়েছে। পাওয়ার সেলের মহাপরিচালক জানান, বিষয়টি খতিয়ে দেখতে কাজ করছেন তারা। যে প্রিপেড মিটারের যেসব ব্যাপারে যেসব অভিযোগ, সেগুলো খতিয়ে দেখে একটা মহামান্য হাইকোর্টে একটা কমিটি গঠন করে সেই কমিটির রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে। মূলত যেটা হয়েছে কি, যে এটা আমি বলবো যে গ্রাহকদেরকে আমরা ওইভাবে সচেতন করতে পারিনি। সেই সচেতনের অভাবেই গ্রাহকগণ এই বিলের ব্যাপারে তাদের কিছু ভুল বোঝাবুঝি রয়েছে। সিস্টেম লস কমাতে বিল বাড়ানোর অভিযোগ রয়েছে কোম্পানিগুলোর বিরুদ্ধে, আর জবাবদিহিতা না থাকায় কোম্পানিগুলো এমন কাজ করছে বলে মনে করেন অধ্যাপক শামসুল আলম। কোনো ভুল বোঝাবুঝির এসব বিষয় কোনো পেশাদারি কথা নয়। ভোক্তা বলছে তার বিদ্যুৎ বিল বেশি আসছে, এটা যাচাই বাছাই করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। অভিযোগ নিয়ে যা হচ্ছে এবং অভিযোগ নিষ্পত্তিকারী কর্তৃপক্ষ যা আচরণ করছে, অপরাধযোগ্য কাজ করছে। ভোক্তা যে বিদ্যুৎ খরচ করে, ইয়ার এন্ডিং এ এসে বিদ্যুৎ সিস্টেম লস কমানোর জন্য বিলের সঙ্গে অতিরিক্ত বিদ্যুৎ খরচ দেখানো হয়, এর প্রমাণ অনেক ক্ষেত্রেই পাওয়া গেছে। 2020 সালেও দেশ জুড়ে ভুতুড়ে বিলের অভিযোগে তদন্ত কমিটি করে বিদ্যুৎ বিভাগ। কারসাজির অভিযোগে কয়েকজনের শাস্তিও হয়। তবে মে জুন আসলেই বেশি বিলের অভিযোগ থেকেই গেছে। শরীয়ত খান, RTV, ঢাকা। এদিকে কক্সবাজারে দেশের প্রথম সাবমেরিন কেবল সিমি উই 4 রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 12 ঘন্টা আংশিকভাবে বন্ধ থাকবে ইন্টারনেট। এর ফলে দেশে নিরবচ্ছিন্ন ইন্টারনেট ব্যবস্থাপনায় কিছুটা ধীর গতি হতে পারে। বাংলাদেশ সাবমেরিন কেবলস কোম্পানি লিমিটেড PLC সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। এতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে BSC PLC। তবে এই সময় কুয়াকাটায় দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল সিমি উই 5 যথারীতি চালু থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। দেশের বিভিন্ন অঞ্চলে কমছে বন্যার পানি। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে উঁচু স্থান থেকে পানি নেমে গেলেও চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বাড়িঘরে এখনো পানি আছে। পানিতে ডুবে রয়েছে 7,000 হেক্টর ফসলের ক্ষেত। জামালপুরেও কমছে যমুনা নদীর পানি। এখনো জেলার 6টি উপজেলার 2.5 লাখ মানুষ পানিবন্দী রয়েছে। টাঙ্গাইলে 1 সপ্তাহের বেশি সময় ধরে পানিবন্দী থাকায় দুর্ভোগ বেড়েছে হাজারো পরিবারের। তলিয়ে গেছে 7,500 হেক্টর জমির আউশ, পাট, তিল ও সবজি। বৃষ্টি কম হয় সুনামগঞ্জ ও সুরমা নদীর পানি কমছে। তারপরও হাওড় ও নিম্নাঞ্চলের অনেক রাস্তাঘাট পানিতে ডুবে রয়েছে। পানিতে তলিয়ে যাওয়া সুনামগঞ্জ তাহিরপুর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। গরু বাছুরের খাদ্য নাই। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিন্দু তালুকদার। বিন্দু, সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে কিনা, এছাড়া দুর্গতরা কি সহায়তা পাচ্ছে কিনা আমাদের জানাবেন। বলছিলেন যে সুনামগঞ্জের সুরমা নদীর পানি গতকাল দুপুর পর্যন্ত বিপদসীমার উপরে ছিল, তবে একটু স্বস্তির খবর, বৃষ্টিপাত কম হওয়ায় আজকে সুরমা নদীর পানি বিপদসীমার 9 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আজ সকাল 9টা পর্যন্ত সুনামগঞ্জে পানি উন্নয়ন বোর্ড যেমনটা জানিয়েছেন যে 18 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সাথে অন্যান্য নদীর পানিও, সুরমা নদীর পাশাপাশি অন্যান্য নদীর পানিও হ্রাস পাচ্ছে, যার কারণে বন্যা পরিস্থিতির উন্নতি না হলেও আমরা বলবো সুনামগঞ্জে একটু স্বস্তিতে আছে সুনামগঞ্জের লোকজন। যেমনটা বলছিলেন যে বন্যার কারণে আসলে দুর্ভোগে পড়েছেন বিভিন্ন এলাকার লোকজন, বিশেষ করে নিম্নাঞ্চলের লোকজন। আমরা একটু দর্শকদের দেখাতে চাই এই যে সুনামগঞ্জের সদর উপজেলার একটি এলাকা, দেখার হাওরের পাওয়ারের একটি এলাকা। এই এলাকার লোকজন আসলে নৌকা যোগে আসলে ঘর থেকে বের হয়ে এখন নৌকায় এক পাড়া থেকে আরেক পাড়া যেতে হচ্ছে। নৌকায় আসলে এখন সুনামগঞ্জের হাওর এলাকা এবং নির্বাঞ্চলের মানুষের প্রধান বাহন হয়ে দাঁড়িয়েছে। রাস্তাঘাট এখনো পানির নিচে রয়েছে, বিশেষ করে ঢেউয়ে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর যে বিষয়টা বলেছিলেন আপনি, যেটা জানতে চেয়েছিলেন যে সুনামগঞ্জের ত্রাণ তৎপরতা এবং সহযোগিতা, আমরা যেমনটা জেলা প্রশাসনের সাথে কথা বলে জানতে পারছি, জেলা প্রশাসক জানিয়েছেন যে যারা আশ্রয়কেন্দ্রে রয়েছেন তাদেরকে ত্রাণ সহায়তা দিচ্ছে। সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ত্রাণ সহায়তা দিচ্ছে। আমরা যদি একটু দেখাতে চাই দর্শকদের, এখানে বাংলাদেশ পূবালী ব্যাংক PLC এই এলাকার প্রায় 400 লোককে
বন্যার্ত 400 পরিবারকে ত্রাণ সহায়তা দিবে। আমরা কথা বলেছিলাম সুনামগঞ্জ পূবালী ব্যাংকের একজন কর্মকর্তা মাহমুদুল নবী, তিনি যেমনটা জানিয়েছেন যে সুনামগঞ্জ এবং সিলেটের প্রায় কয়েক হাজার মানুষকে তারা ত্রাণ সহায়তা দিবেন, বরাদ্দ প্রায় 50 লক্ষ টাকা। তবে বন্যার্ত লোকজন জানিয়েছেন যে সরকারি বেসরকারি যে ত্রাণ সহায়তা দিচ্ছে তা আসলে পর্যাপ্ত নয়, ত্রাণ সহায়তা আরও বাড়ানো দরকার বন্যার্তদের। ফাতিমা, এই ছিল সুনামগঞ্জের। ধন্যবাদ। এদিকে লাগামহীন দ্রব্যমূল্যে যেন কমছে না কিছুতেই। কখনো অতিবৃষ্টি, কখনো খরা, কখনো আন্দোলন, আবার কখনো বা মূল্যস্ফীতি, এসবের অজুহাতে দ্রব্যমূল্য এখন নাগালের বাইরে। 70 থেকে 80 টাকার নিচে পাওয়া যাচ্ছে না কোনো সবজি। সপ্তাহের ব্যবধানে ঝাঁজ বেড়েছে পেঁয়াজের। গত সপ্তাহেও যে পেঁয়াজ কেজিতে বিক্রি হচ্ছিল 80 থেকে 90 টাকায়, তা এ সপ্তাহে বেড়ে দাঁড়িয়েছে 110 থেকে 120 টাকায়। শুধু সবজি নয়, আগুন লেগেছে মাংসের বাজারেও। গত সপ্তাহের তুলনায় ব্রয়লার মুরগির দাম কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকায়। গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে আগের বাড়তি দামে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারণ বাজারে রয়েছেন সহকর্মী রফিকুল ইসলাম, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। রফিক, গতকালের বৃষ্টির কি কোনো প্রভাব পড়েছে কিনা বাজারে, আর কোন কোন পণ্যের দাম বেড়েছে জানাবেন আমাদের। ফাতিমা, আসলে গতকালের বৃষ্টির প্রভাব পড়েছে এবং তা বেশ ভালোভাবেই পড়েছে। রাজধানীর কাঁচা বাজারগুলোতে আসলে এক ধরনের অস্থিরতা চলছে। 70 থেকে 80 টাকার নিচে আসলে কোনো ধরনের সবজি পাওয়া যাচ্ছে না। আপনাকে একটু জানিয়ে রাখি, কারণ বাজারে সকাল থেকে এসে যেটি দেখেছি, ক্রেতার সংখ্যা খুবই কম। আসলে যে পরিমাণ দাম আসলে চাওয়া হচ্ছে, এই কারণে ক্রেতারা এসে ঘুরে ঘুরে শুধু দেখে যাচ্ছে, দাম জিজ্ঞাসা করছে, কিন্তু কিনতে পারছে না। বাজারে আসলে পেঁপে বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি, লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে 100 টাকা 120 টাকা, বেগুন বিক্রি হচ্ছে প্রকারভেদে 100 থেকে 120 টাকা কেজি, করলা বিক্রি হচ্ছে ছোট করলা 140 টাকা, যে করলা একটু বড় সেই করলা বিক্রি হচ্ছে 100 টাকা কেজি, ভেন্ডি বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজি। শশার দাম কিন্তু কোরবানির ঈদের পরবর্তী থেকে বা আগে থেকেই বেড়েছিল, সেই বাড়তি দামই এখনও রয়েছে। 90 টাকা 100 টাকা কেজি বিক্রি হচ্ছে। পটল মানভেদে বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি, যে পটলগুলো একটু ভালো মানের সেগুলো 70 থেকে 80 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া টমেটো বিক্রি হচ্ছে, এই টমেটোগুলো যদিও দেশি টমেটো নয়, আমদানি করা টমেটোগুলো বিক্রি হচ্ছে 160 থেকে 170 টাকা কেজি। গাজরের অবস্থাও একই রকম, দেশি গাজর নেই, চায়না থেকে গাজরগুলো আমদানি করা হচ্ছে, এগুলো 100 টাকার উপরে কেজি। এছাড়াও কুমড়ার দাম একটু কম, তারপরও প্রতি পিস কুমড়া কিনতে হলে কিন্তু 100 থেকে 120 টাকা পিস পড়ে যাচ্ছে। সব মিলিয়ে আসলে বাজারে এক ধরনের অস্থিরতা চলছে। যে বাজারের যে ঊর্ধ্বগতি, আসলে সেই ঊর্ধ্বগতিতে কচুর লতি কিনে খাওয়ার উপায় নেই, কচুর লতিও বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে। তো সব মিলিয়ে ক্রেতারা যেটি বলছেন যে বাজারে কোনো কিছু হলেই, অজুহাত পেলেই দাম বাড়িয়ে দেওয়া হয়। যদিও প্রাকৃতিক দুর্যোগ সবাই মেনে নিয়েছে, তারপরেও বলছে এই প্রাকৃতিক দুর্যোগকে কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ীরা কোনোভাবে যেন জিনিসপত্রের দাম বাড়াতে না পারে, সেজন্য সরকারের কঠোর দৃষ্টি যে তারা চাচ্ছেন এবং বাজার নিয়ন্ত্রণের জন্য আরও বেশি পদক্ষেপ নেওয়ার আহ্বান। ধন্যবাদ। এবার আন্তর্জাতিক সংবাদ। নাইজেরিয়ায় ক্লাস চলাকালে একটি দোতলা স্কুল ভবন ধসে 21 শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছে কমপক্ষে শতাধিক শিক্ষক শিক্ষার্থী। শুক্রবার প্লাতেউ রাজ্যের সেইন্টস একাডেমি কলেজে এমন মর্মান্তিক ঘটনা ঘটে। নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, উদ্ধারকারী, স্বাস্থ্য ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। রাজ্য সরকার এই ঘটনায় স্কুলের দুর্বল কাঠামো এবং নদীর পাশে অবস্থিত হওয়ার বিষয়টিকে দোষারোপ করেছে। যেসব স্কুলে কাঠামো দুর্বল হয়ে পড়েছে সেগুলো বন্ধ করে দিতে আহ্বান জানিয়েছে তারা। আসন্ন 2025 আইসিসি চ্যাম্পিয়নশিপ ট্রফিতে ভারতের অংশগ্রহণ নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে। মূলত নিরাপত্তার অজুহাতে পাকিস্তান সফরে অনীহা রয়েছে দেশটির, তাই আইসিসির কাছে নিরপেক্ষ ভেন্যু দাবি করবে বিসিসিআই। এমন খবর ঘুরপাক খাচ্ছে দেশটির গণমাধ্যমে। সমাধান আসতে পারে এশিয়া কাপের মতো হাইব্রিড মডেল। সকালের সংবাদ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।